7ই মার্চ ছিল, তাই তোমাদের ক্লাসটি নিতে পারি নাই। আজকে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে আমি দেখো কিছু কথা বলবো, তারপরে আমি আশা করি আগামী পরশু অর্থাৎ বুধবারে একটা ক্লাস নিব। এখন সেটা হচ্ছে, দেখো আমরা করছি কি আংশিক অন্তরক সমীকরণ। বলেছিলাম শুরুর দিকে যে সংজ্ঞা অনেকগুলা শিখিয়েছিলাম। তারপরে এটাও বলেছি যে দুই ধরনের, মানে আংশিক অন্তরীকরণ দুই ধরন না, গড়ে তুমি 4 ধরন বলতে পারো, মানে আমরা পারবো। 4 ধরন কি কি? ধরো রৈখিক। রৈখিক বলতে এক ক্রমের রৈখিক আংশিক অন্তরক, 2 নাম্বার অরৈখিক। মানে তোমাদের সিলেবাসে যা আছে তার উপরে বলছি, এমনিও প্রকারভেদ 4 ধরনের বলা যাবে। তারপরে আছে তোমার সমমাত্রিক, অসমমাত্রিক। সমমাত্রিক আমি একটু সংক্ষেপে লিখলাম হেডিং, সম অসম মাত্রিক। তো এই যে 4 ধরনের সমীকরণ থাকলে মানে আমাদের হয়তো কি করতে হয়, সমাধান করতে হয়। তো তোমাদের দেখো রৈখিক সমীকরণ আমরা কিন্তু ইতিপূর্বে আমাদের সমাধান হয়ে গেছে। কি কি করলাম? আমাদের হলো ল্যাগ্রেঞ্জ কাকে বলে সেটা শুরুতে বলেছিলাম যে একটাই অধীন চলক থাকবে আর 2 বা ততোধিক স্বাধীন চলক। তো একটা অধীন চলক যে আমরা আংশিক অন্তরক সমীকরণে দেখতে পাবো, মানে দেখতে পারবো, সেটা থাকে জেড। আর এক্স ওয়াই কে আমরা যদি দুইটা বলি স্বাধীন চলক, এক্স ওয়াই নিব। তো এখন সমীকরণটার মধ্যে কি থাকে? আংশিক অন্তরক সমীকরণ তো জানোই যে একটা অধীন চলক দুই বা ততোধিক স্বাধীন চলকের ইয়েতে সাপেক্ষে থাকবে তার অন্তরক সহগ। কি করি সেটা আংশিক অন্তরক সহগ থাকবে, আংশিক। আমরা কি সাধারণ অন্তরক সহগ কিন্তু ডি বাই ডি এক্স এর সাপেক্ষে থাকলে ডি বাই ডি তো এরকম। তো আমরা যেহেতু আংশিক করছি, এটা আংশিক অন্তরক সহগ থাকবে, মানে আমরা যেটাকে ওই যে ডাই বলি বা ডেল্টা যাই বলি, ডাই ডাই জেড বাই ডাই এক্স। এখানে কি এটা অধীন চলক জেড, অবশ্যই বলেছি আংশিক অন্তরক সমীকরণে জেডটা আমাদের প্রতীক হলো অধীন চলকের, আর এক্স ওয়াই এগুলা হচ্ছে স্বাধীন চলক। তাহলে এইটা কিন্তু একটা ডেরিভেটিভ, মানে অন্তরক। যে ইয়ে স্বাধীন চলকের সাপেক্ষে, তার মানে আমি একটা একটা প্রতীক লিখলাম, তাহলে এইটা মানে কিন্তু আমরা জানি স্মল পি।
তাহলে এই তো সমীকরণের মধ্যে এরকম থাকলে আরেকটা কি থাকতে পারে, ডেল জেড বাই ডেল ওয়াই। এটা অবশ্যই যদি দুইটা স্বাধীন চলক এক্স ওয়াই থাকে, তাহলে আমরা তো এইভাবেই লিখবো, জেডটা অধীন চলক, তাহলে জেডটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই। এই জন্যই আমরা কিন্তু জেড কে অধীন চলক বলছি আর এক্স ওয়াই কে স্বাধীন চলক। এইটার প্রতীক কিন্তু আমি বলেছিলাম স্মল কিউ। অনেক অঙ্ক করেছি, এটা তো অনেকবার বলা হয়েছে, তারপরেও আমি আজকে আবার বললাম। তার তার মানে আমরা রৈখিক সমীকরণের সংজ্ঞা, তাহলে আমরা কি, এটা কিন্তু আমি বললাম আংশিক অন্তরক সমীকরণের সংজ্ঞা। এখন আংশিক অন্তরক সমীকরণ সংজ্ঞাটা তাই বলে। তাহলে কি বলতে হবে যে অধীন চলক এবং ইহার আংশিক অন্তরক সহগের কি থাকবে, ডিগ্রি। তাহলে ওই ঘাতটা বা ওই যে ডিগ্রিটা, আংশিক সমীকরণ কাকে বলে সেটা তো হইতে হবে। হওয়ার পরেই তো আসবে রৈখিক না অরৈখিক না সমমাত্রিক। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান 1। এখন এটা প্রাথমিক দৃষ্টিতে কি মনে হচ্ছে, অবশ্যই দুইটা আংশিক অন্তরক সমীকরণ। ওই যে পি কিউ আছে, পি কিউ মানেই তো আমাদের কি আছে, অন্তরক সহগ। পি এর মধ্যে পিটা আমরা কি জানি, ডেল জেড বাই ডেল এক্স, কিউটা ডেল জেড বাই, তার উপরে ডিগ্রিটা হলো 2। কিউ স্কোয়ারটা কি, ডেল জেড। তাহলে এখন তাহলে আমরা প্রকার ভেদে যাই যে এটা কোন ধরনের। 4 ধরনের যে আমাদের আংশিক অন্তরক সমীকরণ আছে, এটা কোন ধরনের বা এটাই কোন ধরনের। তাহলে প্রথমটা আমি কিন্তু রৈখিকে কি বললাম, যে অধীন চলক আর স্বাধীন চলকের যে ডেরিভেটিভ থাকবে তার ডিগ্রি, মানে আমরা মাত্রা যে বলতেছি বা ঘাত হিসাবেও যদি বলি, সেটার যেন 1 থাকে, অবশ্যই 1 থাকে। এবং আরেকটাও কথা হবে, ওদের গুণ আকারে না থাকে। অর্থাৎ সমীকরণটা মনে করো যে পি ইনটু আছে, মনে করো ডেল বাই ডেল এক্স, পি মানেই কিন্তু ডেল জেড বাই ডেল এক্স। তাহলে আবার এটা ডাবল হয়ে গিয়ে কি হয়, এই যে পি স্কোয়ার হয়ে যাবে। তার মানে এরকমও যে সংজ্ঞার মধ্যে দেখতে পাবে যে গুণফল। তবে মেইন ইয়েটা হচ্ছে ওইটাই মনে রাখবে যে একটা যে আংশিক অন্তরক সমীকরণে অধীন চলক এবং ইহার আংশিক অন্তরক সমীকরণের ইয়ে ডিগ্রি বা মাত্রা 1 হবে, সেটাই হচ্ছে রৈখিক। তাহলে 1 না হইলে 1 এর উপরে হইলে কি হবে, যত 1 না হইলে মানেই সেটা হয়ে যাবে অরৈখিক, মানে 1-এর উপরেই যদি আসে। তাহলে এই যে 2 নম্বরে কিন্তু আমার দেখো, আমি যে লিখলাম পি স্কোয়ার মানে 2 আছে, তার মানে এইটা হচ্ছে অরৈখিক। এখন যদি পরীক্ষায় সংজ্ঞা আসে, তাহলে অরৈখিকটা ওইটার থেকে বলতে পারো যে মাত্রা একাধিক হইলেই সেটা অরৈখিক, আর এটা
এক হইলেই রৈখিক। তাহলে আমরা এক ক্রমের যে কথাটা বলি, এক ক্রমের রৈখিক সমীকরণ বারবার বলি না, এক ক্রম, সেটা রৈখিক মানে এক ক্রম। তাহলে রৈখিক সমীকরণের সমাধান বা অরৈখিক সমীকরণের সমাধান কিন্তু আমরা ল্যাগ্রাঞ্জের উপপাদ্য দিয়ে করেছি, আর একটু বাড়তি করেছি ওই একই রৈখিক সমীকরণ গুলা ইন্টিগ্রাল তল নির্ণয় করেছি। এখন ধরো একটা অরৈখিক সমীকরণ থাকলে কি করব? এখন মনে করো কোন অরৈখিক সমীকরণ, তো অরৈখিক তো বুঝতেই পারবে, দেখেই বোঝা যাবে যে এটা থেকে দুটো জিনিস মনে রাখতে হবে, যে প্রথম মানে সমাধানের জন্য প্রথমটা মনে রাখতে হবে যে আমাদের দুই 4 ফিট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা উপপাদ্যটাও করতে হবে, উপপাদ্যটা একটু বড় হয়, সহজ আছে কিন্তু বড়, সেই জন্য সেটা আমি চিন্তা করেছি যে ক্লাসে এটা যে বোর্ডে লিখে লিখে ইয়ের থেকে যদি আমি কোনো ভিডিও করতে পারি পাওয়ার পয়েন্টের মাধ্যমে, তাহলে তোমাদের ওটা গ্রুপে ছেড়ে দিব। আর নাই আমাকে এটার সূত্র দিয়েই অঙ্ক দেখাইতে হবে। আচ্ছা, তারপরে 2 নাম্বার হলো চারটি স্ট্যান্ডার্ড ফর্ম আছে, মানে সাধারণ আকার, স্ট্যান্ডার্ড আকার আছে, মানে সাধারণ আকার আছে, সেগুলারও সূত্র আলাদা, এক একটার এক এক রকম। সেই স্ট্যান্ডার্ড আকারগুলা কি কি থাকতে পারে সমীকরণটার মধ্যে? যেমন ধরো ফাংশন অফ, আমরা কিন্তু আংশিক অন্তরক সমীকরণের কিন্তু সিম্বল ম্যাথমেটিক্যালি ভাবে লিখি, কিন্তু এক্স ওয়াই জেড এরকম সিম্বল দিয়ে লিখি, যে এরকম থাকলে এই সমীকরণটাও আংশিক অন্তরক সমীকরণ, এভাবে বলি। তো এরকম মানে সমীকরণটাকে তো আমরা এফ বা ফাংশন অফ দিয়ে লিখি না, যে ভেরিয়েবল গুলা থাকে। তাহলে আমরা তো সমীকরণটা দেখি বুঝবো যে এখানে কি কি ভেরিয়েবল আছে, এক্স ওয়াই জেড, অবশ্যই এক্স ওয়াই জেড থাকবে আংশিক অন্তরক সমীকরণ যেহেতু, কারণ জেডটা অধীন চলক অবশ্যই থাকবে এবং স্বাধীন চলক এক্স ওয়াই থাকবে। তাহলে আমাদের প্রথম ইয়েটা দেখো, আকারটা এরকম হবে, এফ অফ স্মল পি স্মল কিউ ইকুয়াল টু 0। তার মানে একটা সমীকরণ দেওয়া থাকবে, সেখানে শুধু পি আর কিউ আছে, আর অন্য কিছু নেই। পি আর কিউ তো বুঝতে পেরেছ, সেটা কি? ডেল জেড বাই ডেল এক্স আর ডেল জেড বাই ডেল ওয়াই, মানে তাহলে এরকম থাকবে। 2 নাম্বার থাকবে যে এফ অফ পি কিউ, এফ অফ জেড পি কিউ। তারপরে 3 নাম্বার হলো এফ অফ এক্স পি সমান সমান এফ অফ ওয়াই কিউ। আচ্ছা, দুইটা যখন লিখবো তখন আমি একটু ইয়েটা সাফিক্সে যাই, এটা হলো এফ ওয়ান এক্স পি ইকুয়াল টু এফ টু ওয়াই কিউ। এখানে যেহেতু দুইটা ফাংশন এফ এফ লিখবো না, দুইটা দুই রকম, একটা এক্স পি আর একটা ওয়াই কিউ। এগুলা কিন্তু একটু তোমরা নোট করে রাখবে। আমি এই যে আগামী ক্লাসে পরশুদিন ক্লাস নিব, সেখানে আমরা 4 ফিট পদ্ধতি দিয়ে অঙ্ক করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখবে আছে। তো আরেকটা হলো কি, 4টা বলেছি, আরেকটা হবে জেড ইকুয়াল টু এক্স প্লাস পি এক্স প্লাস কিউ ওয়াই স্মল পি, এগুলো কিন্তু সব স্মল পি স্মল কিউ, স্মল পি এক্স স্মল কিউ ওয়াই প্লাস ফাংশন অফ পি কিউ। এই 4টা ফর্ম আছে। এখন আমি 4 ফিট পদ্ধতির উপরে অঙ্ক করাবো। এখন
এই যে ফর্মগুলা কিন্তু কেন এটা বাড়তি করা, যে 4 পিট পদ্ধতি দিয়ে কিন্তু সব অরৈখিক সমীকরণ সমাধান করা যাবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটা ওই 4 পিট পদ্ধতি দিয়ে যখন অরৈখিক সমীকরণটা সমাধান করব, অনেক জটিলতার মধ্যে পড়তে হয় বা অনেক বড় হয়, মিলতে চায় না। সেই জন্যই এই 4টা ধারণা রাখলে দেখা যায় যে এই 2 বা 3 লাইনে হয়ে গেছে, অঙ্কটা হয়ে গেছে সলভ করা। তাহলে 4টি সাধারণ আকার এখানে, যে কোন প্রত্যেকটারই একটা করে আমরা সলভ করার চেষ্টা করব, অথবা যে কোনো 4টার মধ্যে 2টা নমুনার অঙ্ক করার চেষ্টা করব। তো এখন 4 পিট পদ্ধতির আমি একটু সূত্রটা ওই যে বললাম উপপাদ্যটা অনেক বড়, এটার একটা প্রশ্ন থাকে যে 4 পিট পরীক্ষায় যে প্রশ্নটা থাকে, 4 পিট পদ্ধতি পদ্ধতিটি আলোচনা করো বা প্রমাণ করো। বা পদ্ধতিটি প্রমাণ করো। তো এটা আমি তোমাদের একটু নোট আকারে দিতে চাই। বইয়ে হয়তো ক্লাস আমাদের সূত্রটা, যে পদ্ধতিটি যে কি, মানে ওই সূত্রটা ল্যাগ্রাঞ্জের, যেমন আমরা সহায়ক অঙ্ক করেছি রৈখিক সমীকরণে, ল্যাগ্রাঞ্জের যেমন ছিল কি ডিএক্স বাই ক্যাপিটাল পি ইকুয়াল টু ডিওয়াই বাই ক্যাপিটাল কিউ ইকুয়াল টু ডিজেড বাই ক্যাপিটাল আর। এটা কিন্তু সহায়ক সমীকরণ, ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ। তো এটা তো আমরা রৈখিক, এই 4 পিট পদ্ধতি বা মেথডটা, এইটাও কিন্তু এই 4 আসলে মূলত একটা সহায়ক সমীকরণ। তো সেই সহায়ক সমীকরণটা আমি লিখছি, তোমরা একটু মুখস্থর মতো করে ফেলবে। আর প্রমাণটা আমি এক সময় করে দিব, নোট আকারে লিখতে হবে। দেখো তাহলে 4 ল্যাগ্রাঞ্জের সমাধানটা যদি খুব ভালো করে করতে পারো, তাহলে 4 পিটের যে সলভটা সেটা খুব খুব বেশি। এটা লিখবো যে 4 পিটের সহায়ক সমীকরণ, আগে ছিল ল্যাগ্রাঞ্জের সহায়ক সমীকরণ, এখন লিখবো 4 পিটের সহায়ক সমীকরণটা। দেখো লিখছি ডিএক্স বাই মাইনাস ডেল এফ বাই ডেল পি, এটা অনেক বড়, ডিওয়াই বাই মাইনাস ডেল এফ বাই ডেল কিউ ইকুয়াল টু ডিজেড বাই মাইনাস স্মল পি ডেল এফ বাই ডেল পি মাইনাস স্মল কিউ ডেল এফ ডেল কিউ। আরো আছে, এটা হলো ডিপি, ডি স্মল পি। ডিপি বাই লিখতে হবে ডেল এফ বাই
ডেল এক্স প্লাস স্মল পি ডেল এফ বাই ডেল জেড। আরেকটা আরেকটা হচ্ছে ডেল ডি ডি কিউ বাই ডেল এফ বাই ডেল ওয়াই প্লাস কিউ ইন্টু ডেল এফ বাই ডেল জেড। এখন এটা মুখস্থ করার শেষে একটা আছে, সেটা আমরা লিখি না। ডিএফ প্রমাণ যখন মানে শিখবে তখন দেখবে ডিএফ বাই 0 এরকম থাকে, তো ওটা আর লিখবো না। তো আমরা এইটুক পর্যন্ত আমরা এটা সহায়ক সমীকরণ শিখবো। এখন এই যে তোমরা বইয়ে দেখবে যে এই যে ডিপি দিয়ে শুরু করে, যে আমার মনে হয় আমি যে লিখলাম এভাবে কি কেন একটু দুইটা জিনিস একটু মুখস্থ রাখা মানে রাখলে মোটামুটি মনে থাকবে। সেটা কি দেখো, খেয়াল রাখো। তো ডিএক্স এক্স থাকলে আমরা নিচে মাইনাস ডেল এফ বাই ডেল পি লিখবো। আচ্ছা, এখন এই যে এই যে প্রথমটার বিপরীত কিন্তু দেখো পরেরটা, এই যে ডিওয়াই বাই নিচে ওয়াই থাকলে কিউ লিখবো মাইনাস ডেল এফ বাই। এখন প্রথম দুইটা মনে রেখে কিন্তু থার্ডটা ডিজেডটা লেখা যায়। সেটা কি আমাদের সমস্যা হবে কিন্তু এই ডেরিভেটিভ, অর্থাৎ এই যে অন্তরক আংশিক অন্তরক সহগ নিয়ে, যে এটা কি ডেল এফ বাই ডেল এক্স লিখবো নাকি এটা। উপরের হেডিং গুলা কিন্তু তোমরা মনে, এটা তো মনেই থাকবে ডিএক্স ডিওয়াই ডিজেড ডিপি ডিকিউ, কিন্তু নিচের গুলা ইয়ে লাগবে। তো প্রথম দুইটা দেখো, প্রথম দুইটা কিন্তু পরের যে আমি লিখলাম ডিজেড এর নিচে কিভাবে আছে দেখো, পি এর সাথে পি গুণ করা মাইনাস চিহ্ন সহ কিন্তু। তারপরে মানে আর কিউ কিউ গুণ করলাম অ্যাড করলাম মানে যোগ করলাম। তাহলে এই জন্য আমি কিন্তু এই এই ডিএক্স দিয়ে শুরু করলাম, তাহলে এটা কিন্তু ওই জিনিসটাই লিখলাম। আচ্ছা, এখন আরেকটা তোমাদের গড়ে প্রথম হবে না যে এটা কি হবে, ডেল এফ বাই কি হবে। তাহলে প্রথম দুইটার এর আর কিউর সাথে কি গুণ করলাম। আর পরে যখন আমরা ডিপি বাই লিখবো, ডিপি বাই মানে এক্স এর সাথে পি এর সম্পর্ক। তাহলে এই জন্য দেখো ডেল এফ বাই ডেল এক্স লিখলাম। আর টাও যদি একটু মনে রাখতে পারো তাহলে কিন্তু ডিকিউটা হবে তার বিপরীত। কেন আসবে, তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই, মানে ওখানে পি এর ওই জিনিসটার পুরা উল্টাটা হয়ে হয়ে যেতেছে মানে। আর পি এর জায়গায় কি, তার মানে আমরা কি করতেছি, এক্স এর জায়গায় ওয়াই আর কিউর জায়গায় পি। আর ডেল এফ বাই ডেল জেডটা কিন্তু দেখো কমন আছে, ওইখানেও আছে এখানেও থাকবে। তাহলে এই যে সহায়ক সমীকরণ অনুপাত দেখো 1 2 3 4 5টা, মানে 6টা আছে ওটা আমরা লিখবো না, ওই যে লাস্টে বললাম ডিএফ বাই 0। তাহলে এই যে 6টা না 5টা বলি, 6টা না, এইখানতে যেটা করতে হবে সহায়ক সমীকরণ, তখন তো কি বোঝা যাচ্ছে, অবশ্যই আমাদের ডেরিভেটিভ গুলা সমীকরণটা দেওয়া থাকবে, তাকে আমরা কি ফাংশন অফ এক্স অন্তরীকরণ করব। আংশিক অন্তরীকরণ তো মানে কি, ওটার প্রতীক হবে ডেল এফ বাই।
তার মানে এই যে সূত্রটা যদি তোমরা সেই মানগুলা কিন্তু বের করবে প্রদত্ত সমীকরণ থেকে। এখন এত বড়, তাহলে প্রশ্ন হবে যে এত বড় কিভাবে সলভ করব? এখন কি করব? সলভ তো কি, কাজটা কি? কাজটা হবে কি তোমাদের জন্য, যে আমাদের এই 4 পিট মেথডটা, এটাকে সম্পূর্ণ সমাধান বের করতে হবে। সেটা হলো এই সূত্র দিয়ে, dz সমান সমান p অফ dx প্লাস q অফ dy। মানে এই যে এই সূত্রের মধ্যে বসাতে হবে। এখন কি বসাতে হবে প্রশ্ন আসবে। তার মানে এই যে সহায়ক সমীকরণ থেকে যেভাবেই হোক পি এবং অথবা কিউ এর মান বের করতে হবে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হবে পি এবং কিউ এর মান বের করে এই যে সূত্র লিখলাম, ডিজেড সম্পূর্ণ অন্তরক অন্তরক মানে সমীকরণের যে সমাধান, মানে সম্পূর্ণ সমাধানের সূত্র ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, এটার মাধ্যমে সমাকলন করে আমাদের একটা সমীকরণ বানাতে হবে। তো এখন পি এবং কিউ এর মানের জন্যই কিন্তু আমাদের এই যে 4 পিটের সহায়ক সমীকরণের আছে। ল্যাগ্রাঞ্জে যেমন আমরা কি করি, দুই পদ্ধতিতে আমরা মান বের করেছিলাম। আরেকটি মাল্টিপ্লায়ার। তো এইখানে তোমাদের ওই জিনিসটাই আমরা ইউজ করবো, মান অথবা কিউ এর মান বের করা যায়। তো দেখ, তার মানে এটা এই যে ইয়েটা মুখস্থ করার চেষ্টা করবে। এটা কিন্তু আমি বল আসি। দেখো একটা ছোটখাটো দিই, তাহলে বুঝতে পারবে। ধরো একটা সমীকরণ px স্মল px প্লাস স্মল qy সমান স্মল p q। তাহলে এই সমীকরণটা কেন অরৈখিক? দেখো, বাম পাশে কিন্তু রৈখিক, কারণ পি এবং কিউ এর কি ডিগ্রি, মাত্রা কিন্তু 1। কিন্তু এই যে দেখো ডান পাশে পি কিউ মানে কি, পি এর মাত্রা 1 আর কিউ এর মাত্রা 1, দুইটা যোগ করলে কি গুণ, যেহেতু মানে মাত্রা যোগ করলে 2 হইতেছে। আর তোমাদের সংজ্ঞায়ও কিন্তু বলেছিলাম যে গুণ হইতে পারবে না, মানে যে অধীন চলক বা তার ডেরিভেটিভ এর গুণ। এটা ডেরিভেটিভ কেমনে, পি মানে কিন্তু আমরা লিখি ডেল জেড বাই ডেল এক্স, তার মানে জেড এর ডেরিভেটিভ এটা অধীন চলক, ইনটু কি হবে, এই যে দেখো, তাহলে এই দুইটা আমি কিন্তু ডেরিভেটিভের গুণফল না থাকবে না, না থাকলেই তো থাকতে পারলে কি হবে, থাকে যদি, তাহলে কিন্তু সেটা আর রৈখিক হবে না, অরৈখিক হয়ে যাবে। আমাদের কিন্তু বাম পাশটা কিন্তু রৈখিক, কিন্তু ডান পাশের কারণে টোটাল সমীকরণটাকে আমরা এখন অরৈখিকই বলবো। তাহলে এখন দেখো, এই যে সমীকরণটা দেওয়া, তাহলে আমাদের এটা বা বিশেষ সমাধান যাই বলি, মানে ইয়ে সম্পূর্ণ
বলি, ইংরেজিতে ইন্টিগ্রেশন। সমাকলন বা যোগজ একই জিনিস বাংলায়, আর ইংরেজিতে বলে ইন্টিগ্রেশন। তো তাহলে সম্পূর্ণ যোগজ বের করো এরকম থাকবে, তারপরে ব্যতিক্রমী যোগজ বের করো, তারপরে আরেকটা কি বললাম, সাধারণ যোগজ বের করো। যোগজ আর কি, আমি এমনি তোমাদের বললাম সমাধান কথা বললাম, কিন্তু এই যোগজ বের করতে গেলেই কিন্তু আমাদের এটা নিব, মানে সূত্রটা লিখবো, লিখে তা আমরা যখন এটা শিখে ফেলবো সূত্রটা, তখন তো বুঝতে হবে যে সাধারণত এখানে ডেরিভেটিভ গুলা কার সাপেক্ষে আছে, পি কিউ এক্স ওয়াই জেড, তাই না? এভাবেই বলে এক ঢালাওভাবে বলতে পারি, পি কিউ এক্স ওয়াই জেড এর সাপেক্ষে আমরা এইভাবে ধরি, ওই যে এফ মানে ফাংশন আকারে ধরবো, ধরি, তাহলে আমাদের আসবে এটা কি সমীকরণটার মধ্যে এক্স ওয়াই জেড, জেড অফ এক্স ওয়াই জেড পি কিউ লিখতে পারি, ইকুয়াল টু, আমরা তো আংশিক লিখে নিব, লিখে নিয়ে এটা ইকুয়াল টু জিরো, তো অসমতা চিহ্ন দিয়েও লিখতে পারি, সমান কি লিখবো, পি এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস পি কিউ, মানে আমরা এক পাশে সব নিয়ে আসবো, বাম পাশে সব নিয়ে এসে এটা ইকুয়াল টু কি জিরো লিখবো। লেখার পরে এখান থেকে আমাদের আসবে, বের করব কি, আমরা তো আগেই আমি বলেছি কি, ফাংশনটা ধরার পরেই কাজ হবে কি কি, সিরিয়ালে এক্স ওয়াই পি কিউ এর সাপেক্ষে অন্তরক সহগ বের করব। তাহলে ডেল এফ বাই ডেল, সিরিয়ালে যাই, যদি ভাবো ডেল এফ বাই ডেল এক্স এর মান বের করবা, তাহলে এখানে কত হবে, এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো তাহলে কি দাঁড়াবে, স্মল পি, স্মল পি এক্স কে করলে 1, কমা দিলাম ডেল এফ বাই ডেল ওয়াই। এই যে এটা তো এই যে যখন ধরলে এক্স ওয়াই জেড পি কিউ, এটা সিরিয়ালে ওইটার সাপেক্ষে অন্তরীকরণ করে দিতে হবে, শুধুমাত্র মানে মনে রাখার জন্য এটা হয় যে সিরিয়ালে এক্স ওয়াই জেড পি কিউ লিখলাম, প্রত্যেকটা এফ বাই ডেল জেড। দেখো জেড কিন্তু পৃথক নাই, মানে জেড মান নাই। এখন মোটামুটি তীরটা বের করলাম, পরে আর কি বাকি রইলো, ডেল এফ বাই ডেল পি,